সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24-এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রাজনীতিতে সৌহার্দ্য। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য তিনজন আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আহমদ হোসেন, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজকে আলোচনায় আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন জয়নুল আবেদিন, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত আলোচনায়। আমি রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, আপনি এই অনুষ্ঠানে যোগ দিন, তর্ক তুলুন, প্রশ্ন করুন। আমরা কথা বলবো রাজনীতিতে সৌহার্দ্য নিয়ে। প্রথমেই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যিনি একই সঙ্গে ভাইস চেয়ারম্যান বিএনপি, তাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা দেখেছি যে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় সকাল 10:30টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। আপনি যদি এই বিষয়ে বক্তব্য দেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে জনতন্ত্র এবং গণতন্ত্র, আর আমার এখানে দুইজন আলোচক, একজন মেম্বার অফ পার্লামেন্ট আর একজন ভালো রাজনীতিবিদ। এনাদের জ্ঞান আমার চাইতে অনেক বেশি, গণতন্ত্রের জ্ঞান। তো এই যে হামলাটা হলো, বাংলাদেশের সবচাইতে একটি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আবার সেই দলের মহাসচিব হচ্ছেন একজন ভদ্রলোক মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে। আর এই বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কিছুদিন পর্যন্ত সরকারি দলের নেতা নেতৃবৃন্দ বলছিলেন যে বিএনপির লোকেরা ঢাকায় বসে শুধু দুর্যোগের কথা বলে। আপনি লক্ষ্য করেছেন কোথায়? ঘটনাস্থলে যায় না। গতকালকেও বলেছে ঘটনাস্থলে যায় না। আমি এই সব কথা বলার আগে আমি খুব বেদনা প্রকাশ করছি এবং খুব দুঃখ প্রকাশ করছি। এই দুর্যোগের মধ্যে যে সমস্ত লোকজন আপনার পাহাড় ধসে মারা গিয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করতে হয় প্রথমেই। তো এইরকম একটা অবস্থার মধ্যে যখন আপনি বলেন যে আসেন আমার বাড়িতে আসেন বা আপনারা এখানে যান, তখন সাধারণতই এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। বিএনপি যখন ত্রাণ দিতে গেছে তখন যেতে দেয় নাই, আবার যেতে দিলেও সেখানে হামলা হয়েছে। এরকম ঘটনা এটা কিন্তু এই প্রথম নয়, এর আগেও হয়েছে। কিন্তু এইবারের ঘটনাটা একটা মর্মান্তিক অবস্থা। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর 5-6 জন সেনাবাহিনীর সৈনিকও মারা গেছে, তারা উদ্ধার কাজ করতে যেয়ে কিন্তু, এবং তারা এই দুর্যোগের মধ্যে তারা কাজ করতে গিয়েছেন। এটা আমাদের দেশপ্রেমিক অবশ্যই সেনাবাহিনী, এইটা তাদেরও আমার রুহের মাগফিরাত কামনা করতে হয় এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে হয়। তখন একটি সরকারি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন এরকম বলে, তখন ন্যাচারালি জনগণের মধ্যে একটা অন্যরকম অবস্থার সৃষ্টি হয় যে এই রাজনৈতিক দল বোধহয় দুর্যোগের মধ্যে মানুষের কাছে যায় না। তো অত্যন্ত সরল বিশ্বাসে এবং সহানুভূতি নিয়ে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব আজকে সেখানে যাচ্ছিলেন। তো সেখানে যে ঘটনাটি ঘটলো এমন একটি জায়গায়, সকলেই আপনারা জানেন, সাংবাদিকরাও জানে, কারা ঘটিয়েছেন সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমি আর সেই সম্বন্ধে বলতে চাই না এই কারণে, তার কারণ আমাকে রহমান ভাই প্রথমেই বলেছে আপনি নিরপেক্ষ কথা বলবেন। আহমেদ হোসেন, আহমদ হোসেন ভাই। তো এখন কারা ঘটিয়েছে আমাদের কাছে এইটা নিরপেক্ষ না, ভিতরে খুব পরিষ্কারই তো করে দিয়েছেন যে সেখানে এই সরকারি দলের ছত্রছায়ায় বেশ কিছু সন্ত্রাসী, 25-30 জন সন্ত্রাসী সেখানে আপনার এই দুষ্কৃতিকারী, তাদেরকে সরকারি দলের বলেন আর দুষ্কৃতিকারী বলেন, এই ধরনের সরকারের মদত না থাকলে। হাসান মাহমুদ একটা কথা বলেছেন, আমি একটু তুলে ধরতে চাই, তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। তিনি বলতে চেয়েছেন যে মির্জা ফখরুল রাঙামাটি যাওয়ার পথে ইসাখালী এলাকায় তাদের গাড়ির ধাক্কায় স্থানীয় 2 জন আহত হয়। এতে বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে, তবে এই ঘটনা অনভিপ্রেত।
আহত 2 স্থানীয় বাসিন্দা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার লোকজন হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করছে বিএনপি নেতারা, তিনি বলছেন সেটা সঠিক নয়, স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এতে আওয়ামী লীগের কেউ জড়িত না। চট্টগ্রামে ফিরে এসে সংবাদ সম্মেলন করেছেন, এটা রহস্যজনক। এত তাড়াতাড়ি রিয়াকশন আর ওবায়দুল কাদের বলেছেন যারাই হামলা করেছে এটা খুব অন্যায়, আওয়ামী লীগ বিষয়টি খতিয়ে দেখছে। এই জন্য ওবায়দুল কাদেরকে আমি ধন্যবাদ জানাই। তিনি খুব স্পষ্ট করেই বলেছেন। ওবায়দুল কাদেরকে আমি ধন্যবাদ জানাই, উনি মাঝে মাঝে খুব ভালো কথাই বলেন, কিন্তু ওনার দলের এই সমস্ত সন্ত্রাসীদেরকে উনি কন্ট্রোল করতে পারেন না। হাসান মাহমুদ যে আকবরী এত তাড়াতাড়ি যে স্টেটমেন্ট করেছে, এই জন্যে বিষয়টি খুব স্পর্শকাতর এবং সন্দেহজনক। এত তাড়াতাড়ি রিয়াকশন দেওয়াটা আমি মনে করি ঠিক হয় না। এখন মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র, এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়, এটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত, আইনের শাসনের জন্য একটা অশনি সংকেত। একটি সরকারের দায়িত্ব হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দল যখন এরকম একটা অবস্থানে যাচ্ছে, সেখানে তার নিরাপত্তার বিধান করা। একজন নাগরিকেরও যেমন অধিকার আছে, এখানেও তার চাইতেও বড় জিনিস হলো একটি রাজনৈতিক দল, জনগণের সমর্থিত দল, সেই দলের মহাসচিব যাচ্ছেন এবং হাসান মাহমুদ সাহেব যেভাবে স্টেটমেন্টটা করলেন, তা এটাই আপনার কাছে আবার আসবো। আহমেদ হোসেন যদি একটু বলেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ। জি, আমি এই যে রাজনীতিতে শিষ্টাচার, সৌহার্দ্য, এটা নিয়ে আছে কথা বলছি আমরা। শিষ্টাচার, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, এইগুলো তো আমাদের খুবই প্রয়োজন, এগুলো মূল্যবোধের খুব একটা ক্রাইসিস সময় চলছে। জি, কিন্তু যে ঘটনা ঘটলো আজকে মহাসচিবের গাড়িতে, মহাসচিবের গাড়িতে যে ঘটনা ঘটেছে, এবং আমি আগে জানতাম না, আমি খুব দ্বিধান্বিত ছিলাম যে পার্টির জেনারেল সেক্রেটারি কাদের ভাই খুব শক্ত কমেন্ট করেছেন, তিনি অফিসিয়াল রিঅ্যাকশন দিয়েছেন, অন্যায় যারাই হামলা এবং এই অফিসিয়াল রিঅ্যাকশনটা যেটা দিয়েছেন, এটা তাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, এবং তাকে আমি সাক্ষাৎই বলবো যে আপনার, কিন্তু তিনি তো বলছেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীরাই করেছে। না, আমি তাহলে এই মন্তব্যের মানেটা কি? আমি বলছি যে এটা আমার পার্টির স্পোক্সম্যান যে কথাটা বলেছেন, সেটাকে তো উনি অ্যাপ্রিশিয়েট করেছেন। আমিও তো বলছি যে হোক, যারাই হোক, যদি সেই ওনার গাড়িতে আক্রমণ করে থাকে, আমি বলছি এখনো ইনকোয়ারি হবে, হ্যাঁ, তবে সেটা দায়ী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে এই দেশের রাজনীতি কেন করবে যদি এতটুকুই মর্যাদা নিয়ে রাজনীতি করতে না পারে? সুতরাং আমার প্রতিদ্বন্দ্বী আমার প্রতিপক্ষ হতে পারে, প্রতিপক্ষ হলে তাকে আমার গুলি করে মেরে ফেলতে হবে। প্রতিপক্ষ হলে এই রাজনীতিটা তো বাংলাদেশে তো সেটাই চলছে না, এটা যে পলিটিক্স অফ অ্যানিহিলেশন আমরা বলি, ধ্বংসের রাজনীতি। এটা তো হয়েছে কখন? একদল আরেক দলের ধ্বংসস্তূপ হতে দাঁড়াতে হয়েছে কখন থেকে? এটা হয়েছে তো বঙ্গবন্ধু হত্যার পর থেকে। তারপরে 21শে আগস্ট আজকের শেখ হাসিনাকে হত্যার জন্য কতজন লোককে হত্যা করা হয়েছে। হত্যার রাজনীতিতে শুরু হলো বঙ্গবন্ধু হত্যার পরে। এই সূচনা করলো কারা? সুতরাং এই যে সূচনা যারা করেছে, তারাও কিন্তু পরবর্তীতে শিকার হয়েছে। জিয়া রহমান সাহেব তিনি সূচনা করেছিলেন, তিনিও কিন্তু নিজেকে রক্ষা করতে পারেন। আমি কথাটা বলছি যে আমরা পলিটিক্স করি, আমরা ডিসকাশন করি, টেলিভিশনের সেট সামনে লোকজন শোনে, কেউ গালিগালাজও করে, এটি কি বলে, হ্যাঁ, আমাদেরও সমালোচনা করে, যে এদের কোনো মূল্যবোধ নাই, এরা আবার দেশ চালায়। খালি আমরা তারা দেশ চালাবো, দেশের মানুষের নেতৃত্ব দিব, তা আমাদের মাঝেও তো কিছু নীতি, আদর্শ, মূল্যবোধ সংরক্ষণ থাকা দরকার। সুতরাং এখানে যে পার্টি বিএনপির মহাসচিবের গাড়িতে যে ঘটনা দেখেন, প্রায় 160 জনের মতো মানুষ মারা গেছে, সেইখানে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষকে দেখার জন্য ঘটনার সংবেদনশীলতা, সেখানে আক্রমণ, এটা নিন্দনীয়, এটা নিন্দনীয়। আমি আপনার কাছে আসবো, একটু প্রিন্সিপাল থেকে শুনে আসি। আমি একটু শ্রদ্ধা জানাই যারা মারা গেছেন ভূমিদস্যে, আর সেনাবাহিনীর খুব মেধাবী ব্রিলিয়ান্ট যে 5 জন সদস্য নিহত হয়েছেন। তারা কেন? তারা কিন্তু মানুষকে উদ্ধার করতে গিয়ে, মানুষকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে তারা স্যাক্রিফাইস করে দিয়েছে। এই জন্য এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিন্স ভাই, আপনি শুনছিলেন, যদি বলেন, এই যে আওয়ামী লীগ এবং বিএনপি বক্তব্য আমরা শুনলাম, আসলে উনি যেটা বলছে হত্যা রাজনীতি বহু আগে থেকে শুরু হয়েছে। ধন্যবাদ। শোধ প্রতিশোধ চলছে। মনে হয় আপনি সূচনা যেটা করেছেন আলোচনায়, যে রাজনীতিতে সৌহার্দ্য, অনেকগুলো প্রশ্নের মধ্যে এটাই।
সেটা দিয়ে শুরু করেছেন এবং সর্বশেষ ঘটনা নিয়ে আলোচনা করেছেন। তা আমার মনে হয় এই আজকে রাজনীতি নিয়ে সাধারণভাবে বাংলাদেশের মানুষ তো রাজনীতি চর্চা করেও, একেবারে খুব ছোট মানুষ থেকে শুরু করে হলে চিন্তা করে। আমার ধারণা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলবে যে ভাই রাজনীতিতে সৌহার্দ্যটাই তো নাই, অনেকদিন ধরেই সেই চল আমরা দেখছি এবং সর্বশেষ ঘটনা তার প্রমাণ আর কি। সুতরাং আপনি প্রথমে আকাঙ্ক্ষা, যদি রাজনীতির এই সৌহার্দ্যের জায়গাটা ঠিক থাকতো তাহলে যে নিন্দনীয় ঘটনা আজকে আমরা রাঙামাটিতে যাওয়ার পথে বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ি বহরে যেটা দেখলাম, এটা একেবারেই আমার বিবেচনায় অবাস্তব, অকল্পনীয় ছিল। কিন্তু ঘটনা আপনি দেখেন অনেকদিন ধরে চলের ফলাফলই এটা আমরা দেখছি। তার একটা প্রধান ব্যাপার আমি যেভাবে দেখি সেটি হচ্ছে রাজনীতিতে নীতিটাই তো ছিল প্রধান, কিন্তু অনেকদিন ধরে আমরা দেখছি নীতিটাই প্রধান নাই। আপনি একটু আগে জনগণের কাছে কিন্তু আমি দেখেছি রাজনীতি শব্দের যে একটা কনোটেটিভ মিনিং সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। আমার সঙ্গে রাজনীতি করো, আমি আসছি ওই যে পয়েন্টে, তার মানে এক ধরনের কুটনামি করে, তাকে কি যেন করে, রাজনীতি শব্দের মধ্যে এটা নেতিবাচক অর্থ লুকিয়ে গেছে। শব্দটা এখন যেটা চলে আসছে সেটা কি জানেন, যে একসময় গ্রামে দেখেন মানুষ বলতো আর কি যে এর সাথে পলিটিক্স করছে, মানে কুটচাল কথাটা চিন্তা করতে কিন্তু দাঁড়িয়ে গেছে। মানে রাজনীতিটাই মানুষের কাছে যেন তথাকথিত ওই যে সাধারণ মানুষ যেটাকে এটা কুটচাল দাঁড়ালো, এর দায় কার আসলে, সেইটাই কেন আমরাই আসছি সেইখানটায়। সেই জায়গাটা একটা প্রধান ব্যাপার দাঁড়াইছে আমার কাছে মনে হয়, যে রাজনীতিতে নীতিটা যখন আর থাকছে না। আমি আবার ফিরে আসি, আপনি আমার আলোচনার আগে শুরুতে এবার একটু ক্লু ধারণা বা আলোচনায় বলছিলেন, সেটি হচ্ছে যে দেখুন এখন রাজনীতির যে ধারা চলছে, রাজনীতিতে যেন বিনাশের রাজনীতি। একজন আরেকজন এক একটা সময় ঘায়েল করা হতো, একেবারে বিনাশ করছে। শুধু তাই না, আপনি দেখবেন যে এক দল তার দলের মধ্যেও আজকে এ ধরনের একটা বিনাশী প্রবণতা চলে গেছে। তার কারণটা কি? আবার ফিরে আসেন ওই জায়গাটায়, যে যদি রাজনীতিটা জনগণের স্বার্থেই এই যে যাদের নিয়ে আলোচনা করছি সেইখানে করত, এবং সেইখানে জনগণের ম্যান্ডেট নিয়েই যদি তাকে রাজনীতি করতে হতো, রাজনীতিটা অর্থ উপার্জনের প্রধান হাতিয়ার যদি না হতো, নিজের ক্ষমতা দেখানো বা ক্ষমতাকে পাকাপোক্ত করাটাই যদি প্রধান না হতো, তাহলে এই সংকটটা কিন্তু থাকতো না। আজকে সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশে এত বড় একটা দুর্যোগ। আমাকে যদি বলেন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে পাহাড়ি অঞ্চলে যে ঘটনা ঘটেছে, এটা একটা জাতীয় শোকের আবহাওয়া সৃষ্টি করে জাতীয় শোকের জায়গায় আমাদের চলে যাওয়া দরকার। সেই ঘোষণা কিন্তু হয়নি। সেই ঘোষণা হয়নি। 150-র উপরে মানুষ মারা গেছেন, সাধারণ মানুষ। সেনাবাহিনীর কর্মকর্তারা উদ্ধার কাজ চলছেন, এবং আমরা যখন এখন আলোচনা করছি ওই অঞ্চলে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে মানুষ যাতে সরে যায়। কয়েক হাজার মানুষ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এবং আপনার মনে রাখা দরকার যে দেখবেন, আমি এইসব ঘটনাগুলির মধ্যে আবার দেখবেন মানুষ তো মানে কি বলবো, যে তার থাকার জায়গা নাই, সুতরাং সে রিস্ক নিয়েও এইখানে এত সবের মধ্যে এখানে ঘরবাড়ি তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগে যেখানে আমাদের একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার ছিল, যেখানে আমাদের এই ধরনের পাহাড়ে যারা বসবাস করে তারা যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। একই সাথে এই ঘটনাটা শুধুমাত্র প্রাকৃতিকভাবে সৃষ্ট না, এটা একটা আমরা বলি মনুষ্য সৃষ্টও বটে। কারণ পাহাড়ের উপরে যে অত্যাচার, নিপীড়ন, যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, এই মানুষগুলোকে যেভাবে অন্য জায়গায় তার বসবাসের জায়গা করা উচিত ছিল, তার বিকল্প জায়গার কথা, বাসস্থানের কথা ছিল, সেইটা যে আমরা দিতে পারিনি, তাহলে একটা দুর্যোগ। এইটা নিয়ে আমাদের আজকে কিন্তু কথা বলার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম সকালে এই ঘটনা ঘটে গেল। এটা আমি মনে করি এত বড় দুর্যোগ বাদ দিয়ে আমাদের কি এটা নিয়ে কথা বলতে হচ্ছে। সেই জায়গায় আপনাকে তাহলে যদি আজকে কোথায় আছি আসলে আমরা, এই জায়গাটাই যদি ফিরিয়ে আনতে হয়, সিরাজ ভাই আপনি পুরো রাজনীতি ধারার যদি পরিবর্তন, আমরা যে কথা বলছিলাম, তাহলে এখান থেকে আজকে সকাল 10:30টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি ভরে হামলা করা হয়েছে, আপনি বোধহয় জানেন, রাঙামাটি যাওয়ার পথে। এবং রুহুল কবির রিজভী বলেছেন এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। বিরোধী দলের নেতারা যাতে পার্বত্য জেলায় পাহাড় ধসে সরকারের ব্যর্থতা সরেজমিনে না দেখতে পারে, সেই জন্য বিএনপি মহাসচিব সহ নেতৃবৃন্দের উপর এই জঘন্যতম হামলা চালানো হয়েছে। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার টুইটারে লিখেছেন যে বিএনপির মহাসচিবের উপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই। এই হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমত সহিষ্ণুতার উপর হামলা, এর পরিণাম শুভ হবে না। ধন্যবাদ। এটা তো বটে, এটা তো আমি একটু আগে আওয়ামী লীগ নেতা ওনার আমন্ত্রণের কথা শুনছিলাম, উনিও মোটামুটি আমার মনে এগ্রি করলেন যে এটা নিন্দনীয় একটি ঘটনা হয়েছে। আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে, গতকাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এত বড় একটা দুর্যোগ ঘটে গেল, বিএনপির নেতারা ঢাকা থেকে কথা বলছেন কিন্তু কেউ যাচ্ছেন না সেখানে।
একদিকে বলেন, কিন্তু এটা আমার মতো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। একদিকে বলছেন যে যাচ্ছে না, আবার যখন যাচ্ছে তখন বাধা দিচ্ছেন। আমি বাধা এই কারণেই বলছি যে সেখানে ইতিমধ্যে আমাদের কাছে যতটুকু তথ্য, আমি একজন সংবাদকর্মী, আপনি যেন আপনিও বিএনপি কে যাচ্ছে, তাহলে কি আওয়ামী লীগ খোঁচা দেওয়ার কারণে যাচ্ছে? তার কি দায়িত্ব না নিজে? ওবায়দুল কাদের বলবে দেখে যাবে, এইটুকু ঠিক না। আমি ভালো কথা আমি সেটা বলছি না, আমি বলছি যে ওদের অবস্থানটা, ওবায়দুল কাদের সাহেব একদিকে বলে যাচ্ছে না, আবার যখন তারা যাচ্ছে তখন বাধা দিচ্ছেন। আমি এই কারণেই বলছি, ইতিমধ্যে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে, আমরা সংবাদকর্মী, আপনারা যারা জানেন সংবাদপত্রের সঙ্গে মিনিমাম যাদের যোগাযোগ মানে সম্পর্ক আছে, তারা খবরগুলো পেয়ে যেতে পারেন, ওখানে কারা করেছে, কি হয়েছে, কিভাবে হয়েছে। তো এটা আমার মনে হয় যে দ্বিমুখী একটা চিন্তা। বলেছে না তার লোকেরা করে নাই, না এটা সবসময় বলা হয়। এটা আমাদের মনে আছে যখন বেগম খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রামের লং মার্চ করলেন, তখন যখন তাকে কাকপুর ব্রিজে আটকে দেয়া হলো, যখন অভিযোগ করলো তখন কিন্তু অস্বীকার করছিল আমরা করি নাই, আমাদের লোকজন করে নাই, কিন্তু পরবর্তীকাল প্রমাণ হয়ে গেছে। জেনারেল শফিউল্লাহ এবং একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আলোচনায় ফিরবো। হ্যালো, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? ডেমরা থেকে বলছি। আমির হোসেন, ডেমরা থেকে বলছি। একটু জোরে বলেন। আমি আমির হোসেন, ডেমরা থেকে বলছি। ডেমরা, আমরা শুনতে পাচ্ছি না। আমার প্রশ্ন হলো, জি, আমার প্রশ্ন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের সাহেব, এরা দোনো রাজনৈতিক দলের নেতা, কিন্তু বাংলাদেশের স্বাধীনের পরে দুই দলের ভিতরে এত পরিচর্য মানুষ, মানে তারা তো ভদ্র মানুষ, দুই দলের না, দুঃখিত, আমরা প্রশ্ন শুনতে পাচ্ছি না। সিরাজ ভাই, আপনি আলোচনা চালিয়ে যান। আমি যে কথা বলছিলাম, এটা আমার মনে হয় আমাদের এই আমি এসে যে আলোচনাগুলো শুনলাম, এটা আমাদের রাজনীতির একটা খারাপ দিক হচ্ছে পরবত সহিষ্ণুতা নেই, মানুষের অন্যকে রিকগনাইজ করার যে রাজনীতিতে এরকম একটা দুর্যোগ, এই দুর্যোগে তো আমাদের সবাই মিলে, আমরা আগে দেখেছি না 68 সালের কথা, আমি জানি আপনাদের অনেকে তো মনে আছে, সব একসঙ্গে কাজ করার মানে যখন ওই টর্নেডো হলো, এখানে মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে নেমে যখন আমার ঘর বাড়ি ভেসে যাচ্ছে ধরে টেনে তুলছেন, সে ছবি পত্রিকা ছাপা হয়েছিল। মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু একদম করতেন না, কিন্তু দুর্যোগ মুহূর্তে জনগণেরকে রক্ষা করার জন্য, মানুষের সম্পদ উদ্ধার করার জন্য একসাথে নেমে গেছেন। এবং তাদের দেখা দেখি দুই দলের লোকজন স্বাভাবিকভাবে, প্রধান নেতারা নেমে গেছেন, তখন সারা দেশে দুই দলের লোকজনও নেমে গেছে মানুষকে সাহায্য করার জন্য, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এখনো উচিত ছিল এরকম একটা বড় দুর্যোগের মধ্যে 160 জনের কাছাকাছি, আমরা জানি না সে উদ্ধার কাজ যখন শেষ হবে ততক্ষণ এটা কত সংখ্যাটা কত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমার আশঙ্কা যে আরো বাড়বে, মাটির নিচে নিশ্চয়ই কয়েক হাজার মানুষ কিন্তু এই শরণার্থী শিবিরে আছেন, জ্বালানি সংকট চলছে, খাবারের দাম অনেক বাড়ছে, সেখানে এই মুহূর্তে মানবেতর জীবন যাপন করছে। সেটা মানুষ এখানে দুটো যারা জীবিত আছে তাদেরকে সাহায্য করা, আপনি সাহায্য নিয়ে যাওয়া, হাতে করে কিছু নিয়ে গেলেন, আরেকটা হচ্ছে আপনি তাদেরকে অন্য সহযোগিতার পাশে থাকলেন, পাশে থাকাটাও এখন এই মুহূর্তে একটা বড় সাহস যোগায়। আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে আছি, মনস্তাত্ত্বিকভাবে তাদের জোর দেয় যে এরা আছে। তো এই কাজে আমার মনে হয় কাউকে কেউ বাধা না দিয়ে সবাইকে সহযোগিতা করা উচিত, তাইলে সাহায্যের শক্তিটা, সাহায্যের অংশগ্রহণকারীর পরিমাণটা, সংখ্যাটা বাড়ে এবং মানুষ উপকৃত হয়। জয়নুল ভাই যদি একটু বলেন, এই যে মধ্যে বার্তাটা কি পাবে মানুষ? না, বার্তাটা তো আমি প্রথমেই বলছি যে এটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। দেখুন, আমরা এমনিতেই রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের মধ্যে আছি। তার কারণ এমন দুর্যোগ শুরু হয়েছে, গণতন্ত্রের কোনো সামনের দিকে কোনো আশা ভরসা মানুষ পাচ্ছে না। একটি রাজনৈতিক দল বলছে যে সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, আবার আরেকটি দল বলছে যে সংবিধান মোতাবেক এই প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। এইটাও একটা রাজনৈতিক দুর্যোগ। সব কিছু সংবিধান মোতাবেক হবে, কিন্তু বাংলাদেশের সংবিধানে যে বলা আছে যে মানুষের বাসস্থানের দায়িত্ব, মানুষের খাদ্যের দায়িত্ব, নাগরিকদের আইন শৃঙ্খলা মানে কি বলে ওই জানমালের দায়িত্ব, সব কিছু হচ্ছে সরকারের, রাষ্ট্র। সেইখানে সংবিধানের কোনো নাই আর কি, কর্মকাণ্ড নাই, এবং সেখানে আপনি দেখবেন যে সেই সম্বন্ধে বলা হয় না। এবং এখানে এই যে ঘটনাগুলো ঘটলো, আপনার এই রাষ্ট্রের যে একটা দায়িত্ব, সেই রাষ্ট্রের দায়িত্বটা কতটা পালন করা হয়েছে, কি হয়েছে, সেই সম্বন্ধে আজকে কোনো বক্তব্য নাই। এখন এই যে লোকগুলো ওখানে পাহাড়ের উপরে থাকছেন বা আছেন বা ইত্যাদি ইত্যাদি, এই ঘটনাগুলো যে
সংবিধান মোতাবেক এই আমাদের প্রিন্স ভাই বলেছেন যে মানুষের নাগরিকের যে অধিকার, তারা যে বাসস্থানের জায়গা পায় না সেখানে তারা থাকছে। এরপরেও কিন্তু দেখবেন আজকে আমি শুনেছি কক্সবাজারে লোকেরা ওখান থেকে যাবে না, তার কারণ তারা বলছে যে আমরা থাকবো কোথায়, বিকল্প নাই তো মানুষ, বিকল্প নাই। কিন্তু অন্যদিকে দেখবেন অনেক হাজার হাজার একর জায়গা জমি ভূ সম্পত্তি ওই যে ভূ দখলকারী আছে। এক মিনিট, বিকল্পের চাইতে ওদের আরেকটা আতঙ্ক, তারা সরে আসলে ওনারা দখল করে ফেলে। এই যে একটা অবস্থা এইটা আছে। কিন্তু রাষ্ট্রের যে কর্তব্য, রাষ্ট্রের শুধু কর্তব্য হচ্ছে যখন ইলেকশনের কথা আসবে তখন প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। কিন্তু রাষ্ট্রের যে আরো অনেকগুলো দায়িত্ব রয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, গণতন্ত্র, এগুলোর কোনো সংবিধান মোতাবেক কোনো কথাবার্তা বলা নাই। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আজকে পত্রপত্রিকায় দেখবেন যে বেশ কিছুদিন পর্যন্ত যে সমস্ত লোক আপনার কি বলে ওই গুম হয়ে গিয়েছিল তারা কিন্তু ফিরতে শুরু করেছে। এর কারণটা আপনারা হয়তো অনেকেই জানেন না। এর কারণ হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালতে কিন্তু একটা লিভ পিটিশন হয়েছে অ্যাপেলেট ডিভিশনে, বলেছে এরপর থেকে ওই যে কয়েকদিন পরে নিয়ে গিয়ে যে ওই গ্রেপ্তার দেখানো হয় র্যাব কর্তৃক, বলেছে র্যাব কোনো এরপর থেকে কোনো গ্রেপ্তার দেখাতে পারবে না এবং কোনো গ্রেপ্তার করা র্যাব কোনো গ্রেপ্তার করতে পারবে না, তাদেরকে কি করতে হবে, পুলিশের সহায়তা নিতে হবে। কিন্তু এর আগে আপনারা দেখেছেন যে ওই লোকগুলোরে নিয়ে যেত, নিয়ে গিয়ে বেশ কিছুদিন পর্যন্ত তারা রেখে তারপরে যা করার তা করতো, পরবর্তীতে ওই যে সালাউদ্দিনকে নিয়ে 2 মাস পরে ফেলে দিয়েছে। আবার অনেকেই এইভাবে ঘটনা করেছে। এখন সেই সমস্ত লোক যারা আজকে পত্রিকা এসে দেখবেন রিপোর্ট আসছে যে এখন অনেকেই ফেলে দিয়ে যাচ্ছে ওই যে চোখ বেঁধে, তার কারণ তাদেরকে এখন আর ওই মানে সোপর্দ করা যাচ্ছে না। তো এই যে একটা অবস্থার মধ্যে দেশ আছে, দেশ একটি ভয়াবহ অবস্থার মধ্যে আছে, আইনের শাসন নাই, আপনার বিচার ব্যবস্থার মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, অনেক রকম প্রবলেমের মধ্যে আমরা আছি। এর মধ্যে আবার এই দুর্যোগ, সেই দুর্যোগের মধ্যে দুর্যোগের জায়গায় যাচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব, সেখানেও তাকে যেতে দেওয়া হবে না। আমরা দেখেছি আপনার ওই বিভিন্ন পিকচারে কিভাবে এসে অতর্কিতে 25-30 জন লোক এসে লাঠিসোঁটা নিয়ে আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, হামলা করেছে, গাড়িগুলো ভেঙে টেঙে চুরমার করে দিয়েছে। মহাসচিব গেঞ্জি গায়ে দিয়ে আছে, তার জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে, আপনার এইখানে দেখলাম যে তার ব্যান্ডেজ করা। এই অবস্থার মধ্যে কি দেশ চলতে পারে? জি আহমদ হোসেন, এই অবস্থায় কি দেশ চলতে পারে? না, এই ভাই তো বলছেন যে অশনি সংকেত, অশনি সংকেত। আমি আরেকটু অ্যাড করে নিই। প্রিন্স ভাই একটা কথা বলেছে যে এইটার অবস্থাটা, আমি বলবো যে এইটার কারণটা হচ্ছে ভালো মানুষেরা এখন রাজনীতির থেকে আস্তে আস্তে বিদায় নিতে আছে। এটা আপনার পার্টিতে আপনি আগে ঠিকঠাক করেন। না না, পার্টি নেই, সব জায়গায় রাজনীতিতে আপনার পার্টি আমার পার্টি বলতে না, ভালো মানুষেরাই রাজনীতি আসতেছে। এই মাইক দিলে কেটে আসবে বলেন? বাংলাদেশের রাজনীতিতে কলুষিত করেছেন আপনারা, পলিটিক্সটাকে আপনারা নিয়ে গেছেন অন্য পথে। সুতরাং অস্ত্রের রাজনীতি, খুনের রাজনীতি, মানুষকে হত্যার রাজনীতি, কারাগারে হত্যা করে রাজনীতি, গুমের রাজনীতি, এগুলোর সূচনাই করেছেন আপনারা 75-এর পর থেকে। কারণ এই অশনি সংকেত এটাই প্রথম দেখলেন না? এর আগেও অশনি সংকেত হয়েছে। এর আগে কি আপনি জানেন না? 91 সনে যখন আপনার ঘূর্ণিঝড় হলো তখন আপনাদের প্রধানমন্ত্রী ঘুমিয়েছিলেন, হ্যাঁ, তখন কত হাজার হাজার মানুষ মারা গেল, ঘুম থেকে উঠে শুনলেন তো পার্লামেন্টে বললেন যত লোক মারা যাওয়ার কথা ছিল এত লোক মারা যায়নি, কম মারা গেছে। ওইটা কি অশনি সংকেত ছিল না? ওইটা কি জাতীয় দুর্যোগ ছিল না? হ্যাঁ, আজকে বলছেন আপনি আমরা বলেছি বলে আপনারা যাচ্ছেন, না আপনারা না বললে আপনারা যেতেন না। আমরা তো এটা নিন্দা করি, যেটা সত্যটা নিন্দা করে। আমার পার্টি জেনারেল সেক্রেটারি রিয়াকশান দিয়েছে, এটা নিন্দা করেছে, বা আমরাও নিন্দা করি সেটাকে। হ্যাঁ, আর আপনারা যাচ্ছেন, যাবেন, সেখানে কি কাজ হচ্ছে না? আর আপনার পাহাড়ের মানুষ যারা, তারা পাহাড়েই থাকতে পছন্দ করে। এটি জীবন, এই যে লাইফস্টাইলটাই সেরকম। আপনি যখন মেঘালয়ে যাবেন দেখবেন ওই যে উপজাতি যারা, ওই তারা বনে থাকবে, ওই পাহাড়ে থাকবে। কিন্তু আপনি জানেন কিনা গত 20 বছরে যত মানুষ মারা গেছে পাহাড়ে, 64% কিন্তু পাহাড়ি না, বাঙালি মারা গেছে। ওরা তো পাহাড়ি না, পাহাড়িদের মতো তারা পাহাড়ে থাকতে অভ্যস্ত না, ওরা পাহাড়িদের মতো অভ্যস্ত না বাঙালি যারা। হোসেন ভাই, একজন দর্শক বোধহয় আপনাকে এই প্রশ্ন করবেন, আমরা দেখি। হ্যালো, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, কে বলছেন?
আমার নাম শেখ মোহাম্মদ শাহাদাত হোসেন। জি, প্রশ্ন করুন। আমি একজন ভাষা সৈনিক। বলুন। আমার বয়স এখানে 81 বছর। আমি 5 বছর যাবৎ প্যারালাইজ। আমি চলাফেরা করতে পারি না, মৃত্যুপথ যাত্রী। আমি প্রশ্ন করতে চাই, আমরা সবাই তো বাঙালি, এখানে যারা বাঙালি আছেন তারা বলতে হবে যে 1952 সালে বাংলায় কত সাহস ছিল। এই প্রশ্নটা আমি চাই। আর চাই যে আমরা 71 সালে সব বাঙালিরা একত্র হইয়া যুদ্ধ সংগ্রাম করলাম। স্বাধীনতার পরে কেন আমরা সব বিভাজন হয়ে গেলাম? যে একজন ভাষা সৈনিক আমাদেরকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। প্রিন্স ভাই যদি বলেন যে 71 তো সব একসঙ্গে আমরা ছিলাম, কেন বিভক্তি হলাম, বিভক্তি রাজনীতি কেন, এটা বলছে উনি। 71 বিভক্তি রাজনীতি, 71 তো এক ছিলাম আমরা, ঐক্যবদ্ধ ছিলাম। না না, পরে বলছে স্বাধীনতার পরে কেন বিভক্তি তৈরি হলো সেটাই বলছে। স্বাধীনতার পরে বিভক্তি তো হলো 75-এর পর থেকে। এক বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই তো 72-এ জাসদ তৈরি হয়ে গেল। জাসদ গণবাহিনী তৈরি হলো, 75-এর আগে তো বিভক্তি শুরু হয়ে গেল। যারা আরম্ভ করলো হাজার হাজার মাইল বিভক্তি তো আওয়ামী লীগ থেকেই তো সবাই গিয়ে বিভক্তি হয়েছে। আওয়ামী লীগ থেকে গিয়েই তো নেতা হয়েছে। কে না বলেন তো, কে আওয়ামী লীগ করেনি? কে আওয়ামী লীগ করেনি? মৌলানা ভাসানী আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন না? তিনি পরে ন্যাপ করেছেন না? 54 সনে এটা কি শুধু স্বাধীনতার পরে হলো? 54 সনে পার্টি ব্রেক হয়ে গেছে। তারপরে ছাত্র ইউনিয়ন, আমার ভাই ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, তারাই তো করেছেন আমাদের সেই। সুতরাং প্রিন্স ভাই, আমার বিভক্তির মধ্যে কোনো দোষ না, বিভক্তি থাকতেই পারে যদি সে মতাদর্শে বিভক্তি হয়। তো বিভক্তির কারণে আপনি আরেকটা মানুষকে, অন্য দলকে ধ্বংস করবেন, সেই রাজনীতি একটু আমি আমাদের এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্যালুট জানিয়ে 2-3টা কথা বলি। একটা হচ্ছে ভাই, এটা মনে রাখা দরকার নিঃসন্দেহে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় অন্যতম যে স্লোগান ছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু মনে রাখা দরকার মুক্তিযুদ্ধ আমরা কিন্তু বাঙালি, আদিবাসী সবাই মিলে করেছি। বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী বাঙালি, কিন্তু এর বাইরেও আমাদের সবাই বাঙালি না, যে প্রশ্ন তিনি করেছিলেন। না, উনি বলছেন যে আমরা বাঙালিরা এক হয়েছিলাম, পরে বিভক্তি কেন? কিন্তু আমি বলছি অধিকাংশ বাঙালি, কিন্তু এছাড়া অন্যান্য জাতিসত্তার মানুষ আছে, মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে, তারাও জীবন দিয়েছে, এটাই। কিন্তু যে পয়েন্টটা ওনার স্পিরিটকে আমি 100% স্যালুট জানিয়ে বলি, যেটা আমাদের জেনারেল আকাঙ্ক্ষা ছিল যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো আমরা এক হয়েছিলাম। আমাদের গণতন্ত্র, বৈষম্যহীনতা, নাগরিকের মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, এই তো ছিল। তাহলে তারপরে এটা হলাম কেন? এর এক কথা উত্তর নাই। খুব সহজে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধের পর, কারণ মনে রাখা যায় মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমাদের মানে কি বলে শত্রুপক্ষ ছিল, সেটা আমার জানা। তো মুক্তিযুদ্ধের দেশীয় শত্রু, তারা বাঙালি শত্রুই ছিল। আর একটা মনে রাখা দরকার, আমরা যেমন 22 পরিবার তাড়ালাম, অনেক বাঙালিরা চেয়েছিলাম আমরা ওই জায়গাটায় অন্তর্ভুক্ত হব, সুতরাং আমার বৈষম্যের জায়গাটা অনেকে দূর করতে চাইনি, এই সমস্ত ছিল। আমি ওইটাই পিছিয়ে যাচ্ছি না, কিন্তু একটা বড় ব্যাপার ছিল, যারা ক্ষমতায় ছিল তাদের একটা প্রধান দায়িত্ব ছিল এই যে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ, সেটাকে সমাপ্ত করার ধারায় চলে যাওয়া। অর্থাৎ আমাদের এই ধরনের একটা সাংস্কৃতিক জাগরণের জায়গায় যাওয়া দরকার ছিল, কিন্তু আমাদের বড় ফেলিওরের জায়গা কিন্তু সেটা ছিল। এটা মনে রাখতে হবে, যার জন্য মুক্তিযুদ্ধের পর এই অসমাপ্ত কাজগুলো কিন্তু করতে পারেনি। না, আপনারা তো অনেক সময় যারা বাম করেন, আওয়ামী লীগ বিএনপি দুই দলকে সমালোচনা করেন, কিন্তু এটা তৃতীয় বিকল্প শক্তি হিসেবে আপনারা দাঁড়াতে পারছেন না। সময় তো যদি বলেন এখনো পারছেন না আপনারা। আমি সেই ধারাবাহিকতা আসলে এখনই উত্তর আমার ধারণা আমি আমার দায়িত্ব নিয়ে আমার পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধের পরে ধরুন আমাদের পার্টি সিপিবির একটা বড় কি সংকট ছিল। আমরা এই যে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়া, এই স্বাধীন দেশ গড়ার জন্য যে ক্ষমতাসীন যারা, তাদের সাথে অনেক পয়েন্টে বিরোধী শক্তি যেহেতু দেশকে অন্যদিকে নিতে চায়, আমরা ঐক্যের কাজটা করেছি, কিন্তু একটা বড় ত্রুটি ছিল, এর বিরুদ্ধে যে সংগ্রামটা করার দরকার ছিল সেই সংগ্রামটা আমরা করি নাই। এই ত্রুটি কিন্তু মুক্তিযুদ্ধের পরপর আমাদের পার্টির ছিল, যেটা আমরা পরবর্তী মূল্যায়ন করেছি। এখনো যদি বাংলাদেশের আপনি প্রেক্ষাপটে এসে দেখেন, তাহলে আমাদের বড় কি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, আসল চেতনার জায়গাটা নাই। আমরা যে কোনোভাবেই মানে ক্ষমতাটা প্রধান সেটাই করে রেখেছি, এবং এই পদগুলোকে ব্যবহৃত হচ্ছে নিজেদের অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে। আপনি যদি এই জায়গাটা একটু কঠিন শব্দ, কিন্তু এটা মনে রাখতে হবে, আপনি যদি এই রাজনৈতিক কর্মকাণ্ড এটা নির্ভর উপরিকাঠামো, তো রাজনীতিটা এটা নির্ভর করে কোন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে দণ্ডায়মান এটা করছি। আপনি একটু ছোট্ট একটা হিসাব দিই, ধরেন রাজনৈতিক পদ মর্যাদা ব্যবহার করে
কারোর কোনো অর্থায়নের সুযোগ থাকবে না, স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে। তাইলে যে যে দল করুক, অন্তপক্ষে যে ভাই বলছিলেন যে অনেক ভালো মানুষ এখন আসছে না, দেখবেন আসবে, কিন্তু এখন তো পুরো সিস্টেমটা পাল্টে গেছে। তাহলে এখন প্রেক্ষাপটে আমি মনে করি আমাদের বাম এবং গণতন্ত্র মনা যারা আছে তাদের একটা প্রধান ব্যাপার দাঁড়িয়েছে এই যে দ্বিদলীয় ধারার যে রাজনীতি, এটা অনেকদিন ধরে শুধু আমাদের দেশ না, একটা আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদেরকে ফেলে রাখতে চায় যে ক্ষমতায় যে থাকবে সেও শাসকের অংশ, ক্ষমতার বাইরে যে থাকবে শাসকের অংশ, বিদেশি ডোমিনেশন সবই সে করবে এবং বাংলাদেশের লুটেরা যে শ্রেণী তাদেরই প্রধানত স্বার্থ রক্ষা করবে। এর বাইরে যে শক্তিগুলো তাদের আজকে ছোট্ট অবস্থা, কিন্তু নীতিনিষ্ঠ অবস্থান তাদের আছে, এই ব্যাপারে কেউ দ্বিমত করতে পারে না। এই নীতিনিষ্ঠ অবস্থানটা অনেক বলেছেন, এক জায়গায় দাঁড়িয়ে এখানে মানুষ আসলে বিকল্প দেখতে পাচ্ছে না। প্লিজ বলেন। ইন সাপোর্ট, আপনাকে সাপোর্ট দিয়ে কথা বলবো। প্রিন্স তিনি খুব ভালো কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। স্বাধীনতার পরে তো ঐক্যের যাত্রা শুরু করেছিলাম তাদেরকে সাথে নিয়ে। বাকশাল গঠিত হয়েছিল, সেটার মধ্যে কমিউনিস্ট পার্টিও ছিল এবং ভালোভাবেই ছিল। তো ঐক্য তো আমরা করেছিলাম, ঐক্যের পথে যাত্রা শুরু হলো মাত্র, থমকে দাঁড়ালাম কখন? আমার মনে হয় আমাকে যেমন আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে, আসলে আমার মনে হয় আমরা জায়গা থেকে থেকে অন্য আলোচনা, আমার মনে হয় আমরা আর আপনার জন্য খুব সুবিধা হবে না সেই আলোচনা। না, আমার জন্য অসুবিধা না, আমি আই এম ব্রাশিং ফিল। সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে। আমরা আজকে অল্প সময় শেষ করতে পারবো না, আমরা একটা ভিন্ন ধারায় চলে গেছি। এটা মেটা ন্যারেটিভ লাগবে আসলে। বারবার একটা কথা বলতেছে, অর্থ উপার্জন, অর্থ উপার্জন, অর্থ উপার্জন। আমার দেশের অর্থ উপার্জন না হলে প্রবৃদ্ধি বাড়বে করতে হবে। আমার দেশে অর্থ উপার্জন না হলে সম্পদ বাড়বে করতে হবে। বলছি যে আমার রাজনৈতিক পদ ব্যবহারটাই যদি অর্থ উপার্জনের হাতিয়ার হয়, অবৈধ উপায়ে না হয়, অর্থ তো উপার্জনের পদ্ধতি আছে, আইনি পদ্ধতিগুলো আছে। না, কিন্তু অবৈধ উপার্জনে কিন্তু জিডিপি বাড়ায়, সেটা উনি বলছেন। আরো কিছু ইতিবাচক দিক আছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, এই পর্যায়ে গণতন্ত্র আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম রাজনীতিতে সৌহার্দ্য, সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। আবার হবে। সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর সৌজন্যে বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি দেখছেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। আজকে আমরা কথা বলছিলাম রাজনীতিতে সৌহার্দ্য নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে প্রিন্স ভাই আপনি যদি বলেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে দাঁড়িয়ে একটা তৃতীয় বিকল্প শক্তির কথা বলছিলেন, যারা সুরুচি সুনীতির কথা বলবে, সেটা কি সম্ভব আদৌ? আসলে তার ইঙ্গিত তো আমরা দেখছি না। হ্যাঁ, ঠিকই, মানে আপনি শেষ শব্দটা ঠিকই, যে হয়তো ইঙ্গিত দেখতে পাচ্ছে না, কিন্তু প্রথম কথা হচ্ছে যে প্রয়োজন কিনা, অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আকাঙ্ক্ষা করে কিনা, অবশ্যই আকাঙ্ক্ষা করে। এইবার যদি দুর্বলতার কথা বলে, এই দায়িত্ব আমিও নিচ্ছি, এড়াচ্ছি না, কারণ যারা এখনো পর্যন্ত জনগণ নীতিনিষ্ঠ অবস্থান মনে করে, বা আমরাও মনে করি আমরা নীতিনিষ্ঠ অবস্থানে আছি, কিন্তু পুরো সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া এমন একটা জায়গায় চলে গেছে, মানুষের কাছে একটা দৃশ্যমান শক্তি হিসাবে আমরা এখন আবির্ভূত হতে পারিনি। কিন্তু আমি মনে করি এটা আমাদের ত্রুটি হিসাবে নেওয়া উচিত, এবং মানুষকে বাঁচাতে গেলে, দেশকে বাঁচাতে গেলে, আপনি যে রাজনীতির সৌহার্দ্যের কথা বলছেন সেটা আনতে গেলে বিকল্প শক্তি ছাড়া কোনো পথ নাই। তার কোনো ইঙ্গিত আছে কিনা, সম্ভাবনা আছে না, আদৌ দরকার আছে কিনা? না, আমি প্রথম দরকার আছে, দরকার অবশ্যই আছে। তাহলে আওয়ামী লীগ বিএনপি কি তার অপ্রয়োজনীয় হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে? তা তো না, ইতিহাসে অপ্রাসঙ্গিক, মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে না বাংলাদেশের রাজনীতিতে, তো এটা হবে না এটা বলা যায় না, হতেও পারে। যদি ইতিহাস দায়িত্ব যদি পালন না করে তাহলে এটা হবে। আর আজকে বিকল্প যে শক্তি, বিকল্প শক্তি গড়ে উঠছে নানা কারণে। প্রথম কথা যে যারা বিকল্প শক্তি গড়তে পারতো, বাম প্রগতিশীলরা, এরা এত ভাগে বিভক্ত। আমি এখনো মনে করি একদা বামপন্থী ছিলাম যদি একটা দল হয়, এবং সেই দলটি বাংলাদেশের সম্ভাবনাময় দল হতে পারে, কিন্তু একদা বামপন্থী ছিলাম না, এক হবেন না। এক যদি হতেন তাইলে আজকে এই দশা তো হওয়ার কথা ছিল না। পান থেকে চুন খসলেই নাই, নারী 9 জনের কমিটিটা থেকে 11 জন হলে কমিটি 2টা হয়ে গেল। নিউক্লিয়ার চেইন বিক্রিয়ার মতো। আমি আপনাকে একটু সাহায্য করি। জি, আবেদন ভাই। মার্ক্সবাদ, লেনিনবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ এখন আওয়ামী লীগের পকেটের মধ্যে।
আপনার মনরা বাম রাজনীতি করবেন, তারপরে মেনন সাহেব এখন আওয়ামী লীগের পকেটের মধ্যে বাম রাজনীতি সারা বছর করে ছাত্র ইউনিয়ন করে। এখন এই যে বিভক্তিগুলো, এবং আমি আরো বলি যখন এই অবস্থা আসে এগুলো আছে, কিন্তু আমার বক্তব্যটা আমি সেটা হচ্ছে আপনার কথা শুনেছি, আপনারা তো এখন আপনাদের কথা আপনাদের কথা শুনেছি, আপনারা তো এখন এমন আলবদরগুলো যে আপনাদের আপনারা এই যে চাউলের দাম বাড়তেছে, আপনারা এখন সব ব্যর্থতার দায় দায়িত্ব, এক মিনিট, আপনারা এমন রাজনীতি শুরু করেছেন যে এই চাউলের দাম বাড়ছে, এখন বলতেছেন যে ওই যে কি বিএনপির ব্যবসায়ীরা বলে চাউলের দাম বাড়াচ্ছে, ওই পাহাড়ের ধস নেমেছে বলেন যে বিএনপির লোকেরা এই কাজ করেছে, এখন যত কাজ বিএনপি, তাহলে পরে আপনারা কি কাজ করতেছেন? আর এই যে হামলাটা করলেন, এখন এই যে ঘটনাটা যে আলোচনা হলো, আপনি দেখেন এটা কি গণতন্ত্র আপনারা দেশে মানুষ হচ্ছে যে গণতন্ত্র চায়, আইনের শাসন চায়, কিন্তু সেখানে তারা পাচ্ছে না। আর আপনি বলে দিলেন কি, আপনি আরম্ভ করলেন কি, এটা তো স্টার্ট করছে বিএনপি। আরে বিএনপি কি স্টার্ট করছে? আপনারা কি ভালো কাজ করেছেন সেটা বলেন। এখন বিএনপি যে খারাপ কাজ যেগুলো করছে এগুলো এখন আপনারা পুনরাবৃত্তি করতে চান, এটা হচ্ছে আপনাদের বক্তব্য। এবং এখন এই যত কিছু হয় সেখানে আপনারা বিএনপিকে টেনে আনেন, সব দুর্যোগকে আমরা ভালো দিকে আগান, দেশটাকে একটু ভালো দিকে নেওয়ার চেষ্টা করেন। 2014 সনে আপনি দেশের সর্বোচ্চ আদালতের দোহাই দিয়া আপনারা সংবিধান সংশোধন করে রাখছেন। জাতির আপনার জানা দরকার যে 2014 সনে যে 12 সনে যে জাজমেন্টটা হয়েছে, সেই জাজমেন্টটা আপনার স্বাক্ষরের আগে আপনাদের ইচ্ছা বাস্তবায়নের জন্য আপনারা সংবিধান সংশোধন করে ফেলেছেন। আর কথায় কথায় বলেন যে দেশের সর্বোচ্চ আদালত এটা বাতিল করে দিয়েছে। আমি একাধিকবার সাংবাদিক সম্মেলন করে বলেছি যে জাজমেন্টটি এসে এটা দেওয়ার রায়, এই রায় লেখারও ওই জাজ সাহেবের এখতিয়ার ছিল না এবং স্বাক্ষর করারও এখতিয়ার ছিল না, অথচ সেইটাকে ব্যবহার করে সব জায়গায় আপনারা এই যে দেশের যে গণতন্ত্রের এই যে আজকে যে দুরবস্থা, এটা 2014 সালে একটা জিনিস তো ছিল, আরো দুটি নির্বাচন, এখন গণতন্ত্রের দিকে ফিরে আছে, গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের গাড়িগুলির উপরে হামলা করবেন না, আপনার যখন একটা দুর্যোগের দেখতে যাবেন সেখানে হামলা করবেন না। আপনি লিবারেল ডেমোক্রেট ভাবেন, কট্টরপন্থী লয়ার বলেই তো আমরা লার্ন করতে চাই, কিন্তু লার্ন করতে পারছি না, লার্ন করতে পারছি না। উনি যেভাবে কথা বলছেন মনে হয় সাংবাদিক সম্মেলনের কথা বলছেন, টকশোর কথা হচ্ছে না। টকশোতে কিরকম হয়? টকশোতে তো আলোচনা হবে, একটু স্মুথ আর একটু পোলাইট, একটু লজিক, এই টকশো দিয়ে কথা হবে। বাংলাদেশে আরো কোনো বড় জায়গা যেতে পারে, জাতিসংঘের মহাসচিব হতে পারে, ওইভাবে আমরা আশা করতেছিলাম যদি হয়ে যায়। লাস্ট উনি যেভাবে আক্রমণটা করলেন স্পিনারের মতো, স্পিনার বোলিং এর মতো আক্রমণ করলেন। সুতরাং বাংলাদেশের আকাম যত সব বিএনপির আর কাম যত সব আওয়ামী লীগের, বুঝছেন না? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা বানাই নাই, তারা বানিয়েছেন। এবং রাজাকার আলিমকে কিন্তু মন্ত্রী আমরা বানাই নাই, তারা বানিয়েছেন। মুজাহিদকে মন্ত্রী আমরা বানাই নাই, তারা বানিয়েছেন। এবং নিজামীকে তারা বানিয়েছেন। বাংলাদেশের যত আপদ বিপদ সবগুলোকেই না বিএনপি পার্টি বানাইছেন, আর সেই বিএনপি হয়ে গেছে বাংলাদেশের জন্য সবচেয়ে এখনো বিএনপি আগুন নিয়ে খেলা খেলছে। বাংলাদেশের আগুনটা জামা সন্ত্রাস, সন্ত্রাস দিয়ে বাংলাদেশ ছেড়ে দিবে, পেট্রোল দর্শক আছেন, আমরা একটু ফোন টেনে ফ্রি। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমাদের ধাক্কা এই দেশটাকে কে বলছেন পিছনে নিয়ে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ গণতন্ত্র যোগ দেওয়ার জন্য। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি খুলনা থেকে তুষার বলছিলাম। জি তুষার, বলুন। আমার প্রশ্ন জয়নুল আবেদিন সাহেবের কাছে। তিনি শুনছেন, বলেন। যে রাজনীতিতে আপনার 75-15 আগস্ট
এবং 21শে আগস্টে গ্রেনেড হামলা বিদ্যমান, সেইখানে কিভাবে রাজনৈতিক সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে? আর সিনিয়র অ্যাডভোকেট উনি, আমরা জানি, তো উনি একটা কথা বলেছেন যে আইনের শাসন নেই। তো 75-এ 15 আগস্টে যে সপরিবারে শেখ মুজিব হত্যাকাণ্ডে বিচার হলো, তৎকালীন সরকারের সময় ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন সুপ্রিম কোর্টে ওই বিচার যাতে না হয় এজন্য একটা বেঞ্চ গঠন করেন নাই, এটা আমরা সবাই জানি। তা আইনের শাসন আমরা কোনটা বলবো? জি মিস্টার তুষার, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। জানাল ভাই আপনাকে প্রশ্ন করেছে। প্রশ্নকর্তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা কিন্তু কোনো হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি না। যত হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই আমরা নিন্দা করি এবং নিন্দা জানাই। আপনি যে কথা বলছেন যে আইনের শাসনের কথা, এই আইনের শাসন যে বাংলাদেশে এবং বিচার ব্যবস্থাতে স্বাধীনভাবে চলতে পারতেছে না, এটা কিন্তু আমার একার কথা নয়, সারা আজকে জাতির কথা। দেশের সর্বোচ্চ আদালত থেকে এই কথাগুলো বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এটা তো আগে বলা হতো না, কেন আজকে বলা হচ্ছে? এর বলার কারণটাই হচ্ছে বিচার বিভাগ আপনার তাদের দায়িত্ব নির্ভীকভাবে পালন করতে পারছেন না। এই কথাটা তো এখন বলা হচ্ছে। আগে সংবিধান আমরা এখন বলে থাকি যে সব সময়, কিন্তু আমার একটা দুঃখ হচ্ছে, আপনি প্রশ্ন করতে যে আপনি বলেছেন খুলনা থেকে আপনি তুষার সাহেব, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমি দেশ চালানোর সময় তো আর আমি ছিলাম না, আমি এখন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সভাপতি। আমি অন্তত বলতে পারি, আমি সারা এই অঙ্গনে সারা বাংলাদেশে মানুষের মধ্যে এখনও আশার সৃষ্টি সঞ্চার করে রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। মানুষ মনে করে যে কোথাও বিচার না পেলে দেশের সর্বোচ্চ আদালতে গেলে অন্তত বিচার পাওয়া যাবে, সেইখানে যাতে কোনো রকম কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। এটাই হচ্ছে আমার দায়িত্ব। একটু সামনে তাকাতে চাই, শিষ্টাচার সৌহার্দ্য আর বাড়বে কিনা সামনে? শিষ্টাচার, ভ্রাতৃত্ব, নাকি যে এই যে কাদা ছোড়াছুরি গালাগালি চলবে? হ্যাঁ, আপনি যখন আজকেও কিছুটা কাদা ছোড়াছুরি হলো, কাদা ছোড়াছুরি তো হবেই। আপনি যখন খুনকে সমর্থন করেন না, আবার খুনিদের বিচার করা যাবে না, আইন প্রণয়ন করা যাবে, এটা কিন্তু সবিরোধী বক্তব্য হয়ে গেল। আবার আপনি খুনিদেরকে পৃষ্ঠপোষকতা দেবেন, দূতাবাসে চাকরি দিবেন, পার্লামেন্টে এনে নেতা বানাবেন খুনি রশিদকে, তারপরে আপনি সৌহার্দ্যের পরিবেশ রক্ষা করলেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো আপনার হত্যা, উনি তো মারাই গেছেন সেদিন। গ্রেনেডটা বিস্ফোরণ হলে তো উনি সেদিন মারা যেতেন, উনি আজকে প্রধানমন্ত্রী হতেন না। সেটা আপনি কেন আজকের এই বাস্তবতাকে মানেন না? তাহলে সেদিন এই ঘটনাটা ঘটেছে, এরপরে আপনি সৌহার্দ্যের কথা বলছেন, ভ্রাতৃত্বের কথা বলছেন। আপনার প্রধান বিএনপি চেয়ারপারসনের ছেলে মারা গেছে, দেশের প্রধানমন্ত্রী গেছেন তার বাসায় দেখার জন্য, দরজা খুলেনি। এটা কি ভ্রাতৃত্বের লক্ষণ? এটা কি সৌহার্দ্যের লক্ষণ? এটা কি বন্ধুত্বের লক্ষণ? এটাই কি চলবে নাকি সামনে আমরা কিছু চেঞ্জ পরিবর্তন পাবো? বিএনপিকে জিজ্ঞাসা করেন তারা শুধরাবে কিনা, অঞ্চলে কি করবেন? আমার মনে হয় এজেন্ডা সেই জায়গাটা রাখেন। আজকে পার্বত্য মানুষ বাঁচানোর জন্য আমাদের এখন যৌথভাবে কি করা দরকার সেই জায়গাটায় ধরেন, এত বড় ঘটনা বাংলাদেশে, আমাদের কত টাকার মধ্যমায়ের দেশ, কত কথা বলছি, কথায় কথায় হেলিকপ্টার, কত কিছু জানি, ওই জায়গায় আমরা খাদ্য পৌঁছাতে পারছি না। ওইখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, নতুন নতুন ঘটনা ঘটছে। আমার মনে হয় যদি আজকে রাজনীতিতে সৌহার্দ্যের কথা, অন্য কথা বলতে হয়, এই জায়গায় একটা ঐক্যমত্যের জায়গায় করে কিছু করবে, সেই জায়গাটা একটা জরুরি কাজ বলে আমি আপনাকে একটা অ্যাড করি। আপনি কি, আমরা বলে গেছি, আমরা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, যখন বন্যা হলো এরশাদ তখন ক্ষমতায় না, তখন আমরা কি রুটি বানাই আমরা যাই? অবশ্যই অবশ্যই। যাচ্ছেন না কেন? না, যাচ্ছে তো বটেই। আমি যতটুকু, কিন্তু এটা মনে রাখেন, দেখেন আহমদ ভাই, এইখানে আপনি রুটি অবশ্যই সেটা একটা ব্যাপার, কিন্তু এইখানে একটা বড় প্রবলেম কি, এত মানে জনপদ তো এমন জায়গায় চলে গেছে, আপনি হেলিকপ্টার ছাড়া খাবার পৌঁছাতে পারবেন না। মানুষকে রেস্কিউ করার জন্য অন্য জায়গায় করতে হবে, অন্য জায়গাটা না এখনো তো আমরা দেখতে পাচ্ছি না। আমার পয়েন্ট হচ্ছে সেইখানে করা দরকার, এবং পুরো এই তো ভাড়া করে নেবো আমরা এখানে ভাড়া করে নেবো, আর আপনি আপনার সম্মেলনের জন্য অন্য জায়গাগুলো সেই কাজ করবেন আর কি। এইটা তো রাষ্ট্রের টাকা, ভাড়া নিশ্চয়ই, এটা তো রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, এবং রাষ্ট্রকেই জনগণকে উদ্বুদ্ধ করার কাজটাও করতে হবে। পয়েন্ট সেই জায়গায়, আপনি সেই
এইটাকে কি বলবো সেই জায়গাটাকে জড়িয়ে আলম ভাই অনেক ধন্যবাদ। আপনি একদিকে বলবেন আপনি একদিকে বলবেন যে দুর্যোগ এলাকায় যান, আমাদের সময় শেষ। আপনি একদিকে অনেক বলবেন ধন্যবাদ দুর্যোগ এলাকায় যান, আর একদিকে লাঠি সোঁটা নিয়ে আপনি লোকজন দাঁড় করে রাখবেন যে যাতে না যেতে আমরা শেষ করব। সরকারকে অবশ্যই তার দায়িত্ব পালন সরকার অনেক ধন্যবাদ চারজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গণতন্ত্রে আরো বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পূর্ণ সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24-এর সঙ্গেই থাকুন।